কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। চরিত্রহীন উপন্যাসের ১৫তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। আহারান্তে সতীশ আর একবার শয্যায় আসিয়া বসিল। সাবিত্রী ডিবা ভরিয়া পান আনিয়া দিল এবং বাঁধা হুকায় তামাক সাজিয়া আনিয়া সতীশের হাতে দিয়া পায়ের কাছে মাটিতে বসিয়া পড়িয়া হঠাৎ একটুখানি হাসিয়া মুখ নিচু করিল। সতীশের বুকের মধ্যে ঝড় বহিতে লাগিল, সর্বদেহ কাঁটা দিয়া যেন শীত করিয়া উঠিল। ক্ষণকালের নিমিত্তে তাহার হুঁকা টানিবার শক্তিটুকু পর্যন্ত রহিল না। মিনিট দুই এইভাবে নীরবে কাটিবার পরে সাবিত্রী সহসা মুখ তুলিয়া বলিল, রাত হলো, বাসায় যাবে না? সতীশ শুষ্ক গলায় বলিল, না গেলে থাকবো কোথায়? এইখানেই থাকবে। না যেতে পারো তো কাজ নেই। মাসি এখনো জেগে আছে, আমি তার বিছানাতেই শুতে পারবো বলিয়া সাবিত্রী সতীশের মুখের দিকে চাহিয়া রহিল। এক মুহূর্তের জন্য সতীশ নির্বাক হইয়া রহিল, কিন্তু পরক্ষণেই প্রবল চেষ্টায় নিজেকে সংবরণ করিয়া লইয়া একেবারে দাঁড়াইয়া উঠিয়া বলিল, না, চললাম। আচ্ছা, আর একটু বসো বলিয়া সাবিত্রী উঠিয়া গিয়া সতীশের জুতা জোড়াটা বাহির করিয়া আনিল এবং আঁচল দিয়া পা মুছাইয়া দিয়া জুতার ফিতা বাঁধিয়া দিতে দিতে আস্তে আস্তে বলিল, বাসার লোক যদি জানতে পারে? কেমন করে জানবে? আমিই যদি বলে দিই? কি বলবে তুমি? বলবার তো কিছু নেই। সাবিত্রী আবার একটু হাসিয়া বলিল, কিছুই নেই? সত্যি বলছ? সতীশ চুপ করিয়া রহিল। সাবিত্রী মৃদুকণ্ঠে কহিল, বলবার কথা না থাকলে কি জানি, আজ তোমাকে আমি ছেড়ে দিতে পারতুম কি না বলিয়া হঠাৎ চুপ করিয়া গেল, কিন্তু পরক্ষণেই প্রবল বেগে মাথা নাড়িয়া বলিয়া উঠিল, না, তুমি বাসায় যাও, কিন্তু এই দুষ্টু বুদ্ধি যদি না ছাড়ো তো একদিন সমস্ত প্রকাশ করে দেব, এই বলে দিচ্ছি। এ কি রহস্য? ইহার ভিতরের কথাটা ঠিক ধরিতে না পারিয়া সতীশ ক্ষণকাল স্তব্ধ হইয়া দাঁড়াইয়া থাকিয়া বলিল, বললেই বা? বাসার লোক তো আমার গার্জেন নয়। সাবিত্রী কহিল, নয় জানি, কিন্তু মাসি আমার সে ভারও অনায়াসে নিতে পারবে। তার জিভকে ঠেকিয়ে রাখবে কি দিয়ে? মোক্ষদার ইঙ্গিতে সতীশ মনে মনে ভয় পাইলেও মুখে বলিল, টাকা দিয়ে। সাবিত্রী বলিল, তাতে শুধু টাকার অপব্যয় হবে, কাজ হবে না। তাছাড়া মাসিকেই না হয় টাকায় বশ করবে, কিন্তু আমাকে বশ করবে কি দিয়ে? সতীশ ফস করিয়া বলিয়া ফেলিল, ভালোবাসা দিয়ে। সাবিত্রীর ওষ্ঠপ্রান্তে কঠিন চাপা হাসির আভাস দেখা দিল। কহিল, এই নিয়ে 4 বার হলো। অর্থাৎ অর্থাৎ ইতিপূর্বে আরও 3 জন এই জিনিসটাই দিতে চেয়েছিলেন, তুমি নাওনি। না, জঞ্জাল জড়ো করে রাখবার মতো জায়গা নেই আমার। সতীশ স্থির হইয়া বসিয়া রহিল। সাবিত্রীর বিদ্রূপের হাসি এবং কণ্ঠস্বর কিছুই তাহার লক্ষ্য এড়ায় নাই। তাই তাহার দুপুরবেলার কথাগুলোও মনে পড়িয়া গেল এবং পড়া মাত্রই প্রেমের নদীতে জোয়ার শেষ হইয়া ভাটার টান ধরিল। সাবিত্রীর কথাগুলিকে সে তামাশা বলিয়া ভুল করিল না। হঠাৎ অত্যন্ত কঠিন হইয়া বলিয়া উঠিল, তারা নির্বোধ। তাদের যেমন এমন বস্তু দেওয়ার প্রস্তাব করা উচিত ছিল যা বাক্সে তুলে রাখতে কারো জঞ্জাল মনে হয় না। আমিও নির্বোধ কম নই, কেননা আমিও ভুলেছিলাম ও বস্তুটা তোমাদের কত অবহেলার সামগ্রী। এতটা বয়সে এত বড় ভুল হওয়া আমার উচিত ছিল না। আচ্ছা, চললাম। কথাটা সাবিত্রীকে শুলের মতো বিঁধিল। তোমাদের বলিয়া সতীশ যে তাহাকে কাহাদের সহিত অভিন্ন করিয়া দেখিল, সাবিত্রীর তাহা বুঝিতে বাকি রহিল না। কিন্তু পরিহাস কলহে পরিণত হইয়া হাতাহাতির উপক্রম হইতেছে দেখিয়া সে চুপ করিয়া গেল। সতীশ কিন্তু থামিতে পারিল না। বলিল, শিকারি বড়শিতে মাছ গেঁথে খেলিয়ে যেমন করে আমোদ করে, এতদিন আমাকে দিয়ে বোধহয় তুমি সেই তামাশাই করছিলে না? সাবিত্রী আর সহিতে পারিল না। তড়িৎ বেগে উঠিয়া দাঁড়াইয়া বলিল, বড়শিতে গেঁথে তোমাকে টেনেই তোলা যায়, খেলিয়ে তোলবার মতো বড় মাছ তুমি নও। সতীশ নির্মমভাবে বিদ্রূপ করিয়া বলিল, নই আমি? সাবিত্রী কহিল, না, নও তুমি। তাহার ওষ্ঠাধর কুঞ্চিত হইয়া উঠিল। সতীশের মুখের প্রতি তীব্র দৃষ্টিপাত করিয়া বলিতে লাগিল, অসৎ চরিত্র! আমার মতো একটা স্ত্রীলোককে ভালোবেসে ভালোবাসার বড়াই করতে তোমার লজ্জা করে না? যাও তুমি, আমার ঘরে দাঁড়িয়ে আমাকে মিথ্যা অপমান করো না। এই অপমানে সতীশ আরও নির্দয় হইয়া উঠিল। এবার অমার্জনীয় কুৎসিত বিদ্রূপ করিয়া বলিল, আমি অসৎ চরিত্র?
কিন্তু সে যাই হোক সাবিত্রী, তোমার নামটা কিন্তু তোমার বাপ মা সার্থক দিয়েছিলেন। সাবিত্রী সরিয়া গিয়া চৌকাঠ ধরিয়া ক্ষণকাল স্থির হইয়া দাঁড়াইয়া শুধু বলিল, যাও। তাহার মুখ ফ্যাকাশে বিবর্ণ হইয়া গিয়াছিল। সতীশ অপমান ও ক্রোধের অসহ্য জ্বালায় সেদিকে ভ্রুক্ষেপ মাত্র না করিয়া বলিল, কিন্তু যাবার আগে আরেকবার আঁচল দিয়ে পা মুছিয়ে দেবে না? কিংবা আর কোনো খেলা, আর কিছু? হঠাৎ দুজনের চোখাচোখি হইল। সাবিত্রী এক পা কাছে সরিয়া আসিয়া বলিল, তুমি কসাইয়ের চেয়েও নিষ্ঠুর। তুমি যাও, তুমি যাও, তোমার পায়ে পড়ি, তুমি যাও। না যাও তো মাথা খুঁড়ে মরব, তুমি যাও। তাহার কণ্ঠস্বরের উত্তরোত্তর এবং অস্বাভাবিক তীব্রতায় অকস্মাৎ সতীশ ভীত হইয়া উঠিল এবং আর একটি কথাও না বলিয়া বাহির হইয়া গেল। কিন্তু অন্ধকার বারান্দার শেষ পর্যন্ত আসিয়া তাহাকে থামিতে হইল। কোনো দিকে সিঁড়ি, কোন দিকে পথ, অন্ধকারে কিছুই দেখা যায় না। পকেটে হাত দিয়া দেখিল দিয়াশলাই নাই। এই নিরুপায় অবস্থা সংকটের মাঝখানে মিনিট পাঁচেক চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া আবার তাহাকে সাবিত্রীর ঘরের দিকে ফিরিয়া আসিতে হইল। বাহির হইতে দেখিল সাবিত্রী মেঝের উপর উপুড় হইয়া পড়িয়া আছে। আস্তে আস্তে ডাকিল, সাবিত্রী। সাবিত্রী সাড়া দিল না। পুনর্বার ডাকিয়াও সাড়া না পাইয়া সতীশ ঘরের মধ্যে আসিয়া সাবিত্রীর মাথায় হাত দিল। ঝুঁকিয়া পড়িয়া দেখিল চক্ষু মুদ্রিত এবং মুখের উপর অঙ্গুলি দিয়া বুঝিল সাবিত্রী মূর্ছিত হইয়া আছে। মুহূর্তের জন্য তাহার মনের মধ্যে এমন একটা ভয় ও সংকোচ উদয় হইল বটে, কিন্তু পরক্ষণেই সাবিত্রীর অচেতন দেহটা তুলিয়া লইয়া শয্যায় শোয়াইয়া দিল এবং চাদরের এক অংশ কলসির জলে ভিজাইয়া লইয়া মুখের উপর চোখের উপর ছিটাইয়া দিয়া একখানা হাত পাখা লইয়া বাতাস করিতে লাগিল। মিনিট 2-3 পরেই সাবিত্রী চোখ মেলিয়া মাথার উপর কাপড় টানিয়া দিয়া পাশ ফিরিয়া শুইয়া বলিল, তুমি যাওনি? সতীশ চুপ করিয়া বাতাস করিতে লাগিল। সাবিত্রী বিছানা হইতে উঠিয়া প্রদীপ হাতে লইয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। বলিল, চলো, তোমাকে দোর খুলে দিয়ে আসি। তারপর নিঃশব্দে পথ দেখাইয়া নিচে নামিয়া আসিল এবং দ্বার খুলিয়া দিয়া সরিয়া দাঁড়াইল। মূর্ছিত সাবিত্রীকে শয্যায় শোয়াইতে সেই যে মুহূর্তের জন্য তাহার অচেতন দেহখানি তাহাকে বুকে তুলিয়া লইয়াতেছিল, সেই অবধি সতীশ কীরকম যেন অন্যমনস্ক হইয়াছিল। এখন দরজার বাহিরে আসিতেই তাহার চমক ভাঙিয়া গেল এবং কি একটা কথা বলিবার জন্য তুলিতেই সাবিত্রী বলিয়া উঠিল, না, আর একটি কথাও না। তোমার দেহটাকে তো তুমি পূর্বেই নষ্ট করেছ, কিন্তু সে না হয় একদিন পুড়েও ছাই হতে পারবে, কিন্তু একটা অস্পৃশ্য কুলোটাকে ভালোবেসে ভগবানের দেওয়া এই মনটার গালে আর কালি মাখিও না। হয় তুমি কালই ও বাসা ছেড়ে চলে যাও, না হয় আমি আর ওখানে যাব না। বলিয়াই সাবিত্রী উত্তরের জন্য প্রতীক্ষা মাত্র না করিয়া সশব্দে দরজা বন্ধ করিয়া দিল। সতীশ হতবুদ্ধি হইয়া গিয়াছিল। কেন যে সাবিত্রী অবিশ্রাম আকর্ষণ করে, কেনই বা কাছে আসিলে এমন নিষ্ঠুর আঘাত করিয়া দূরে সরাইয়া দেয়, সেদিন সারা রাত্রি ধরিয়া ভাবিয়াও ইহার একটা অস্পষ্ট কারণও খুঁজিয়া পাইল না। গত রাত্রির একটা কথা এখন পর্যন্ত তাহার হাড়ের মধ্যে ঝনঝন করিয়া বাজিতেছিল। তাই সে প্রত্যুষে বাহির হইয়া গেল এবং একটা বাসা ঠিক করিয়া আসিয়া মুটে ডাকিয়া জিনিসপত্র বোঝাই দিতে লাগিল। ব্যাপার দেখিয়া বাসার সকলেই আশ্চর্য হইল। বেশি হইল বেহারি। সে কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, বাবু কি তবে বাড়ি যাচ্ছেন? সতীশ তাহার হাটে গোটা 5 টাকা গুজিয়া দিয়া বলিল, না বেহারি, বাড়ি নয়, স্কুলের কাছেই একটা বাসা পেয়েছি, তাই যাচ্ছি। বেহারি ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, কিন্তু সে তো এখনো আসেনি বাবু। সতীশ মুখ না তুলিয়াই কহিল, আসেনি? আচ্ছা, তুই বিছানাগুলো আমার বেঁধে দে, আমি ততক্ষণ রাখালবাবুর ঘর থেকে একবার আসি। বলিয়াই বাসার দেনা পাওনা মিটাইয়া দিতে রাখালবাবুর ঘরে চলিয়া গেল। সে ঘরে অনেকেই উপস্থিত ছিলেন। বোধ করি এই আলোচনাই চলিতেছিল, কারণ তাহাকে দেখিয়া সকলেই নিস্তব্ধ হইয়া গেল। রাখাল একটুখানি হাসির চেষ্টা করিয়া বলিলেন, সতীশবাবু এমন হঠাৎ যে? সতীশ হাতের টাকাগুলো টেবিলের একধারে রাখিয়া দিয়া বলিল, হঠাৎ একদিন এসেও ছিলাম, হঠাৎ একদিন চলেও যাচ্ছি। এই টাকাগুলোতেই বোধ করি হবে। যদি না হয়, হিসাব হয়ে গেলে আমাকে জানাবেন, বাকি টাকা পাঠিয়ে দেব। রাখাল বলিলেন, জানাবো কোথায়? আমার স্কুলের ঠিকানায় একখানা কার্ড লিখে ফেলে দেবেন, তাহলেই পাবো। বলিয়া সতীশ আর কোনো সওয়াল জবাবের অপেক্ষা না করিয়া বাহির হইয়া গেল। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা।